তিনি নিজে পূর্বাচলের 3000 কাঠা প্লট নিয়েছেন, উত্তরাতে 300 কাঠা নিয়েছেন, সেটা 87 কাঠা সে নিয়েছেন। ডক্টর নুরুন নবী, আপনি কিভাবে করে দেখছেন এই মামলাটিকে? ব্যারিস্টার সাহেব সুন্দরভাবে আইনের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এতে আবারও প্রমাণ হয় যে ইউনূস যে অবৈধ, সে যে একজন দুষ্কৃতিকারী এবং দুর্নীতিবাজ, সেটা এতে প্রমাণ করলেন। তার কারণটা হলো তিনি নিজে পূর্বাচলের 3000 কাঠা প্লট নিয়েছেন, উত্তরাতে 300 কাঠা নিয়েছেন, সেটা 87 কাঠা সে নিয়েছেন। তো এই 10 কাঠার জন্য ধরে নিলাম যে এটা ইনফ্লুয়েন্স খাটিয়ে বেআইনিভাবে দেওয়া হয়েছে। তো সেইটার শাস্তি যদি এটা হয়, তাহলে ইউনূসের এই যে দুর্নীতি, এই প্লট নিয়ে যে দুর্নীতি, এইটার অভিযোগে তার তো মৃত্যুদণ্ড 1 বার না 2 বার না 10 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো ইউনূস কেন ক্ষমতায় এসেছে আমরা জানি, ষড়যন্ত্রের মাধ্যমে। সে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছে, এবং সে যে একজন দুর্নীতিবাজ লোক, সে যে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে যে আইনের শাসনে বিশ্বাস করে না, সে এরকম কি বলে যতগুলো অর্থনীতিকে ধ্বংস করেছে। একটা সরকার প্রধানের দায়িত্বটা কি? সরকার প্রধানের দায়িত্ব হলো, দায়িত্ব যেখানে নিবে সেখান থেকে সামনের দিকে সেই দেশটাকে, সরকারকে বা জাতিকে এগিয়ে নেওয়া। তার পরিবর্তে কি করেছে শেখ হাসিনা? গত বছরের 5 আগস্টে যে অবস্থায় দেশকে রেখে গিয়েছিল, এবং আন্তর্জাতিক ক্রাইটেরিয়াতে, আন্তর্জাতিক মহলে বলেছিল বাংলাদেশ একটি রোল মডেল, উন্নয়নের রোল মডেল, সেখান থেকে বাংলাদেশটাকে 15 মাসে ইউনূস একটা ফেল স্টেট হিসাবে প্রমাণ করেছে, একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছে। বাংলাদেশে গণতন্ত্র ছিল, ইউনূস এসে ক্ষমতায় এসে সে বাংলাদেশকে সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসী, মৌলবাদীদের সে স্পন্সর হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করেছে। ক্ষমতায় এসে সে কি করেছে? সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। আজকে বাংলাদেশের রাস্তায় কি বলে তালেবানদের স্লোগান হচ্ছে, কালিপাত প্রতিষ্ঠার জন্য তাদের যে ব্যানার, সেটা নিয়ে তারা মিছিল করছে। তো এগুলো হয় যে সে ক্ষমতায় এসেছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। বা বাংলাদেশে আরেকটা জিনিস, যে ধরেন 5-6 বার রেজিম চেঞ্জ হয়েছে, কোন রেজিমে সেই দুটো মিলিটারি সরকার, এমনকি বিএনপি জামাতের যে সরকার ছিল, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করেনি, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেনি, জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করেনি, তার বাড়ি ভাঙেনি। তো এই কাজগুলা করে সে কি প্রমাণ করেছে? প্রমাণ করেছে সে হলে 71-এর পরাজিত শক্তির প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী একটি সরকার। সে জামাত শিবিরের হলো পাপেট, এবং 71-এ যারা আমাদের যে সমস্ত বৃহৎ শক্তি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের পাপেট। তো সে তো ক্ষমতা এসে এগুলো করবে, সেটাই এক্সপেক্টেড, এবং সেটাই সে করছে, করে প্রমাণ করতেছে সে একজন মুক্তিযুদ্ধ বিরোধী, সে একজন দেশদ্রোহী, এবং সে শাসনতন্ত্রকে ধ্বংস করেছে, সে অবৈধভাবে সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এবং বাংলাদেশে নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন ছিল যে বাংলাদেশে সে মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে পৃষ্ঠপোষক। তো এই সমস্ত কাজ, এই সমস্ত অভিযোগ, এগুলো প্রমাণিত, এগুলো আমার বা আওয়ামী লীগ বা শেখ হাসিনার রেটরিক না। তো সে তো এই কাজগুলা করবে। টিউলিপ হলো এই ঘটনাটা আরেকটা এক্সাম্পল, যে সে একজন প্রতিহিংসামূলক পরায়ণ এক ব্যক্তি। সে ক্ষমতা এসেছে বাংলাদেশের কোনো উন্নতি করার জন্য না, সে ক্ষমতা এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা, মুক্তিযুদ্ধের নেতা ধ্বংস করার জন্য। শেখ হাসিনার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ রয়েছে, তাকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। যে দলটি, আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে
মুক্তিযুদ্ধে যাওয়া, তার নেতৃত্বে মুক্তি সংগ্রামের দিনগুলোতে অংশগ্রহণ করা। তো আমি জীবন দিয়ে, জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধুকে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে। সেই বঙ্গবন্ধুকে সে মাননা ধ্বংস করার জন্য সমস্ত কাজ সে করছে, উস্কানি দিচ্ছে। তারপরে এই যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, এই মুক্তিযোদ্ধারা যদি জীবনের ঝুঁকি নিয়ে তারা যদি দেশ স্বাধীন রাখত, ইউনূস কোথায় থাকতো? সেই মুক্তিযোদ্ধাদেরকে, যে দুজন মুক্তিযোদ্ধা নিজের মেধা বলে তাদের প্রফেশনাল জীবনের উন্নত শিখরে আরোহণ করেছিল, সেই চিফ জাস্টিস, সেই ইলেকশন কমিশনের প্রধান, তাদের গলায় জুতার মালা দিয়ে, তাদেরকে জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, হাত কটা দিয়ে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে। আইনের শাসন বলতে কিছু নেই, কোর্টে আসামিদেরকে বা অভিযুক্তদেরকে ইনসাল্ট করা হচ্ছে। লয়ার যারা ভিকটিম বা আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা কোর্টে ডিফেন্ড করতে যাচ্ছে, এটা আইনের শাসনের নিয়ম। তাদেরকে সেই আইনজ্ঞদেরকে, আইন ব্যবসায় যারা উকিল মুক্তার তো নয়, উকিল এবং ব্যারিস্টার, তাদেরকে অপমান করা হচ্ছে। তো এগুলো থেকে এটাই প্রমাণ হয় যে ইউনূস ক্ষমতায় বসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, সার্বভৌমত্ব নষ্ট করে সে আমাদের পোর্ট এবং সেন্ট মার্টিন আইল্যান্ড এবং আমাদের বর্ডারের 150 মাইল করিডোর সরকারের কন্ট্রোলের বাইরে। তো এগুলো যদি না থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব রইল কোথায়? তার মানে ইতিমধ্যে সে অর্থনীতি ধ্বংস করেছে, ইতিমধ্যে ইউনূস আইনের শাসনের পরিবর্তে মবক্রেসি প্রতিষ্ঠা করেছে, হিউম্যান রাইটস কিছু নাই বললেই চলে, মহিলাদের অধিকার সুরক্ষা নয়। আমি বিদেশে থাকি, বাংলাদেশে, আমি শেষ করবো এখনই, আমি যখন বাংলাদেশে যেতাম মহিলাদেরকে দেখতাম মধ্যরাতে তারা ঢাকা শহরে চলাফেরা করতো। এখন রাতের বেলা তো দিনের কথা, রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় তারা তাদের অধিকার সুরক্ষা নয়, এমনকি বাড়িতে ঢুকে তাদেরকে রেপ করা হচ্ছে মহিলাদেরকে। তো এই অবস্থায় ইউনূস বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট প্রতিষ্ঠা করেছে। এর অপরাধ হলো দেশদ্রোহিতা, শাসনতন্ত্র ধ্বংস করেছে। এর অপরাধ হলো কি বলে মৃত্যুদণ্ড। কাজে ইউনূসের সমস্ত অপরাধগুলি যদি আমরা সামারাইজ করি, সে একজন দেশদ্রোহী, মৃত্যুদণ্ড তার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। জি জি, মোজাম্মেল হোসেন, ধরেন এরকম একটা হাস্যকর মামলা, কিন্তু ধরেন টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি, তো যেন তেন বিষয় না, এটা একটা স্পর্শকাতর বিষয়। তো এত হাস্যকর ভাবে এই রায় দিয়ে, মানে এত কাছাকাছি কিভাবে করে এরা করছে? মানে এর পেছনের নেপথ্যের কারণটা কি? মানে করলেও তো একটু, মানে চুরি করলেও তো একটু বুদ্ধির সঙ্গে করতে হয়। তো তারা তো এতটাই মানে খেলো কেন করছে জিনিসগুলোকে? নেপথ্যের বিষয়ে তো ব্যারিস্টার সাহেব এবং নুরুন নবী স্যার যা বললেন তার মধ্যেও তো কিছু পয়েন্ট আছে। আমি আজ কিছু ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমগুলিতে টিউলিপ সিদ্দিকের মামলাটির ফলাফল কিভাবে খবর পরিবেশন করা হয়েছে সেটি দেখতে গিয়ে দেখলাম যে তারা দুটি বিষয়ের উপরে এইরকম গুরুত্ব আরোপ করেছে যে প্রতিটি রিপোর্টে এই দুটি বিষয় আছে। তার একটি হচ্ছে যে ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে, মানে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় হলো, সেটিতেও কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো এটিকে হাইলাইট করেছে যে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, তিনি অনুপস্থিত। আর টিউলিপের ব্যাপারে আরেকটি বিষয়ের উপরে তারা জোর দিয়েছে যে তিনি তো অনুপস্থিত, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্পণের অন্যবিধ সুযোগও দেওয়া হয়নি। অর্থাৎ তিনি যে বারবার চাচ্ছিলেন যে আমার কি অপরাধ আমাকে জানান, এই নুরুন নবী স্যার যেটা বলেছেন যে আমার কি অপরাধ সেটা জানান, সেটি জানানো হয়নি। এই খবরগুলোতে আরো দেখলাম যে তার যে দল লেবার পার্টি,
তার মধ্যে কিন্তু তার অবস্থান খুব ভালো। তিনি এর আগে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে যে পরিস্থিতি সৃষ্টি হয় সেই জন্য তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, কিন্তু আজকেও লেবার পার্টি থেকে বলা হয়েছে যে আমরা এই বিচারের ফলাফল গ্রহণ করি না, এবং তিনি পার্লামেন্ট সদস্য আছেন এবং হুইপ আছেন, কাজেই তার যেটা সম্মানজনক স্থান সেটা দেখা যায়। তা আমি দেখছি যে এই দুইটি দিক থেকে এই বিচারটি, এই নির্বাচন মানে আন্তর্জাতিক অডিয়েন্সের কাছেও খুব একটা গ্রহণযোগ্য হবে না। আর আপনি আগেই বলেছেন যে হাস্যকর, আমার কাছে আজকে সারাদিন অনেকে জানতে চাচ্ছিল যে টিউলিপের অপরাধ কি আর কিসের ভিত্তিতে শাস্তিটা দেওয়া হয়েছে। তো তারা পত্রিকা পড়েই আমার কাছে জানতে চাচ্ছিল। আমিও পত্রিকার বিভিন্ন খবরাখবর দেখে দেখলাম যে অপরাধটা কি। শেখ হাসিনার পরিবারের সমস্ত লোকের সদস্যদের বিরুদ্ধে এই শুধু এই মামলাটাই যদি ধরি তাহলে যে 6টা মামলা হয়েছে 6টি প্লটের ব্যাপারে। তো তাদের বিরুদ্ধে অভিযোগটা হলো যে তারা বেআইনিভাবে এই প্লটগুলো নিয়েছেন। কিভাবে বেআইনি? তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারা কেউ উপস্থিত হননি এবং কেউ আসেননি, তবে বিভিন্নভাবে তারা বলেছেন যে আমাদের নামে তো অন্য জায়গায় প্লট নেই যে আমরা পাবো না, আমাদের বাবা মার বাড়িঘর আছে ইত্যাদি আছে, কিন্তু আমি তো কোনো প্লট কিনিনি। হ্যাঁ, যেমন ধরুন জয়ের কথা, যেমন ধরুন পুতুলের কথা বা রেদওয়ানের কথা, তারা বলছে আমরা তো কিনিনি, তাহলে আমাদের কেন সাজা হলো এটা। যাই হোক, তো টিউলিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লটও না, তদবির করার জন্য সাজা হয়েছে। কিরকম তদবির? সাবেক প্রধানমন্ত্রীর বোন হলেন শেখ রেহানা এবং তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। টিউলিপের সঙ্গে মানে কয়েক বছরের মধ্যেও দেখা সাক্ষাৎ যোগাযোগ না হলেও ওই দুই বোনের মধ্যে প্রায়শই দেখা হয়। তো এর তদবিরের জন্য কি বোন মানে ঝির দরকার হয়? আর তদবিরটা কিভাবে করেছেন ব্যারিস্টার সাহেব তো বলেছেন। তা আপনি যে হাস্যকর কথাটা বললেন, আজকে আমি দেখলাম যে বাংলাদেশে যারা এই ব্যাপারে খোঁজ খবর করছে তাদের কাছে দুটো বিষয়, একটা হলো বিস্ময় যে এটিতে কেমন করে সাজা হয়, আরেকটি হলো যে হাস্যকর। তো ব্যারিস্টার সাহেব বললেন যে প্রমাণ কি? প্রমাণ হলো দুইজন লোক সাবেক প্রধানমন্ত্রীর অফিসে চাকরি করেন, তারা শুনেছেন যে কি ওই প্রসিকিউশন থেকে এটাই বলা হয়েছে যে বার্তা দিয়ে, চিঠি দিয়ে, মেসেজ দিয়ে কেমন এই তদবিরটা করা হয়েছে। আচ্ছা, খালা মায়ের জন্য তদবির করতে হবে খালার কাছে, তাও আবার সালাউদ্দিন নামে একজন কর্মচারীর মাধ্যমে। এই ব্যাপারটাতে একটা হাস্যরস তৈরি হয়েছে আসলে।